ঘরে বসেই অনলাইনে আয় করুন, কোনো বিনিয়োগ ছাড়াই। আপনি হয়ে যান লাখপতি, লাখপতি থেকে একেবারেই কোটিপতি। এমন এসএমএস আর সামাজিক যোগাযোগ মাধ্যমের চটকদার বিজ্ঞাপন দেখে যারা চেষ্টা করছেন কোটিপতি হওয়ার জন্য স্বল্প আয়ে ঘরে বসে, তাদের জন্যই এবারের তালাশ। কারণ প্রতারকদের সাজানো ফাঁদে পড়ে আপনি নিঃস্ব হয়েছেন, কোটি কোটি টাকা খুইয়েছেন। শুধু তাই নয়, অপরিচিত কারোর সাথে অনলাইনে আপনি সাড়া দিয়েছেন, তো আপনি প্রতারকদের ফাঁদে পড়তে যাচ্ছেন, এটা অন্ততপক্ষে নিশ্চিত। আগামী 21 মিনিট ডিজিটাল যুগের প্রতারণার অভিনব সব কৌশল আর ব্ল্যাকমেইলের ফন্দি ফিকির নিয়েই মুখোমুখি হবে তালাশ। তার একটা পেজে অ্যাড দিয়েছিল হালালভাবে ঘরে বসে টাকা উপার্জন করার সুযোগ আছে। কাজ করে 363 ইউরো আর্ন হয়েছে আপনার অ্যাকাউন্টে। মেলে একটা মেসেজ আসছে যে আপনাকে এই টাকাটা উঠাতে হলে 500 ইউরো এফডিআর করতে হবে। ওই টাকাগুলো শোধ করার জন্য আমি আমার গয়নাগুলো বিক্রি করে দিচ্ছি। আমার সংসার ভেঙে গেছে। এর কান থেকে ওই কানের দুলটা খুলে নিয়েছি। আমি মা হয়ে নিজেকে কখনোই না মাফ করতে পারতেছি না। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যেন একটু যাচাই করে তারা আর্থিক লেনদেনগুলো বিশেষভাবে করে। কান্নায় ভেঙে পড়া এই নারীর মতো অনেকেই তাদের মোবাইল ফোনে অফার পেয়েছিলেন স্বল্প পরিশ্রমে ঘরে বসে চাকরি করে আয় করার বিজ্ঞাপন। আর সেই ডাকে সাড়া দেওয়ার সাথে সাথে তাদের মোবাইল ফোনে এসেছিল 500 থেকে 1000 টাকা। আর এই লোভে পড়ে অনেকে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন। চলুন এই বিনিয়োগকারী মানুষগুলোর বর্তমান পরিস্থিতি কি জেনে আসি। 30 বছরের এই যুবক পারিবারিক ব্যবসা করে ভালোই ছিলেন। পরিবারে ছিল না কোনো অর্থনৈতিক সংকট। তার কাছে ঘরে বসে আয় করার একটি এসএমএস আসে টেলিগ্রাম অ্যাপ থেকে। অনলাইনে তার প্রথম কাজ ছিল কয়েকটি স্ক্রিনশট আর কয়েকটি অ্যাপ ডাউনলোড করা। আর সেই কাজে প্রথম দিনেই আয় করে বসলেন 1000 টাকা। আর সেই থেকে অচেনা মানুষের সাথে চাকরি করতে শুরু করলেন তিনি। মেসেজটা আসার পরে আমি রিপ্লাই করলাম। তারা আমাকে বলল যে আপনি কি কাজে আগ্রহী কিনা। তো আমি বললাম হ্যাঁ, আমি কাজ করতে আগ্রহী। আজকে কাজ করতে গেলে আপনার 11,000 টাকা রিচার্জ করতে হবে। তো আমি বিশ্বাস করে 11,000 টাকা দিছি তাকে। আমাদের একটা অফার আছে। অফারটা হচ্ছে এরকম, যদি আপনি 50,000 টাকা রিচার্জ করেন আপনাকে ব্যাক করা হবে 80,000 টাকা আপনার কাজের মাধ্যমে। প্রতিদিন অর্ডার থাকতো 25টা ক্লিক করা লাগতো। পরে প্রতারকের দেখানো পথে বেশি টাকা আয় করার ফাঁদে পা দেন এই যুবক। ভুয়া ওয়েবসাইটে খুলেন নিজের নামে অ্যাকাউন্ট। তারপর প্রথমে কয়েক হাজার টাকার পণ্যের অর্ডার করেন। আর এতেই কয়েক গুণ লাভ দিতে থাকে প্রতারক চক্র। কিন্তু সেই টাকা উত্তোলনের জন্য আরও বিনিয়োগ করার কথা বলেন প্রতারকেরা। এভাবেই চলতে থাকে ব্যবসা। 25 নম্বর অর্ডারটা ক্লিক করি, দ্যাট টাইম ওদের একটা গ্লোবাল রিওয়ার্ডস চলে আসে সাথে সাথে আমার অ্যাকাউন্টে। গ্লোবাল রিওয়ার্ডস আসে হলো এরকম যে আমাকে বলে যে আরো 20 লাখ টাকা জমা দেওয়ার জন্য। যার মধ্যে আমাকে গ্লোবাল রিওয়ার্ডসটা যখন আসছে তখন আমি ক্লিক করে আমি দেখলাম যে আমার এখানে অ্যামাউন্ট চলে আসছে 63, মানে আমার -63 তে চলে গেছে। 22 লাখ টাকার মতো জমা দেই, 22,70,000 টাকার মতো। প্রতারকের সাজানো ফাঁদে টাকা বিনিয়োগ করতে করতে বিভিন্ন ভাগে তিনি 62 লাখ টাকা দিয়ে দেন প্রতারকদের হাতে। কারণ তিনি ভেবেছিলেন ওয়েবসাইট থেকে একসময় সব টাকা তুলে দেনা পরিশোধ করবেন তিনি। কথা আছে না, লোভে পাপে মৃত্যু। আমার কিছু টাকা আমি লোন ছিল আমি ভাবছি যে আমার এই 4-5 লাখ টাকা আসলে আমি লোনটা ক্লিয়ার হয়ে গেলে আমার জন্য অনেকটা সেভ হবে। আমি যার কারণে আজকে এই রিস্কটা নিয়ে আমি আজকে ফেসে গেছি। মানে আমার রীতিমতো এক কথায় বলতে গেলে আমি আমার ফ্যামিলিটাকে ধ্বংস করে দিলাম। লোভ মানুষকে ধ্বংস করে, তবুও মানুষ টাকা থেকে টাকা বানানোর জন্য অনলাইনে যাচ্ছে আর লাখ লাখ টাকা বিনিয়োগ করছে। পরিবার থেকে সঞ্চিত অর্থ এনে অপরিচিত ব্যক্তিদের সাথে ব্যবসায় নামছে। আর অল্প কিছুদিনের মধ্যে প্রতারক চক্র ফাঁদে ফেলে তাদের নিঃস্ব অসহায় করছে। বেসরকারি চাকরিজীবী মাহবুব রনি রাজধানীর একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করছেন। তার কাছেও টেলিগ্রামের মেসেজ আসে। প্রথমে তাকে ভিডিও দেখা এবং রেটিং দেওয়ার কাজ দেয় কোম্পানি। সেই কাজে কিছু টাকা আয়ও করেছেন। আর সেই লোভেই পা দেন মাহবুব রনি।
কাজটাই হচ্ছিল রেটিং করে আর কি, বিভিন্ন মুভি সিনেমা নাটক এগুলো রেটিং করা প্লাস হচ্ছিল ভিউ বাড়ানো। আমি 50,000 টাকা দিয়ে শুরু করছিলাম, পরে বলে যে আপনার এটা মাইনাস ফিগার হয়ে যাচ্ছে বারবার, 4 লাখ টাকা এটা রিকভার করে আপনি টাকাটা তোলেন। পরে তুলতে গেছি, পরে দেখি যে আমার 4 লাখ টাকার পরে এটা ডাবল হয়ে 8,60,000 মতো হয়ে গেছে, যে আপনি বেশি অর্ডার নিয়ে ফেলছেন এই কারণে এটা হয়ে গেছে। আরও বেশি উপার্জনের জন্য বিনিয়োগ করে লাখ টাকা আয় করার স্বপ্নে বিভোর ছিলেন। বিনিয়োগ শুরু করেন সেই পুরনো দেখানো পথে, কারণ তার অ্যাকাউন্টে 21 লাখ টাকা দেখাচ্ছে প্রতারক চক্র। ওদের সাথে কথা বলছে, ওরা বলতেছে ভাইয়া আপনি টাকাগুলো পাবেন, কিন্তু এটা সিস্টেমটা এরকম মাইনাস ফিগারটা জমা দিলে পরে আসে। পরে আমি ওদের এই বিশ্বস্ততা শুনে অনেকের সাথে কথা বলে পরে দিলাম। লাস্টে পরে বলতেছে আপনার পয়েন্ট কমে গেছে, এখানে আরো 3 লাখ টাকা দেওয়া লাগবে। কত টাকা দেখাইছে টোটাল? ওরা দেখাইছে হিসাবে দেখাইছে 27 লাখ কিছু আছে। এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই যে জাকারিয়া কাকি, আমি এই অ্যাকাউন্টে দিছি। তোমার সাথে আপনার ভিডিও কলে কথা হয়েছে? জি 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 উনি সে ব্যক্তি? জি। ওনার কি নাম? মাহফুজুর রহমান। টেলিগ্রামের এই চক্রের কাছে নিঃস্ব হওয়ার গল্প এখানেই শেষ নয়। এই তরুণও একইভাবে বিনিয়োগ করেছেন। আমার যারা 10 লাখের মতো, তখন হচ্ছে 6 লাখ টাকা ধরুন হচ্ছে দেওয়ার কথা ছিল, যেটা কোম্পানির আমি নিয়েছিলাম। তো ওই টাকাটা যখন ডিপোজিট করছি, ওরা ক্যাশ আউট দিতে যখন আমি উইথড্র দিছি, উইথড্র তখন হচ্ছে নেয় না। 3-4 দিনের মধ্যে অ্যারাউন্ড 18 লাখ টাকার মতো দেওয়া হয়ে গেছে। এখন তো প্রায় আমি নিঃস্ব। এসব অর্থ লেনদেন করতে অপরাধীরা ব্যবহার করেছেন বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট। তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এসব অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই টাকা চলে যাচ্ছে বিভিন্ন ব্যাংকের হিসাবে এবং মোবাইল ব্যাংকিং সেবা, বিকাশ ও নগদে। আমি মেনলি যে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে টাকাগুলো পাঠাইছি, অ্যাকাউন্টগুলোর নামে ধরানো হচ্ছে মামলাটা করা। কারণ ব্যাংকগুলো কি একটা ব্যাংক না, আমাকে 6টা ব্যাংক অ্যাকাউন্টে ধরানো হচ্ছে দেওয়া হয়েছে, 6টা ডিফারেন্স ব্যাংকে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন টেলিগ্রামে কয়েক হাজার প্রতারক রয়েছে যারা সাইবার প্রতারণার সাথে জড়িত। আসলে এগুলা কাস্টমাইজ অ্যাপ, নিজেরা তৈরি করে, নিজেরা অ্যাডমিন থাকে, সার্ভারের কন্ট্রোল নিজেদের কাছে। এক ধরনের প্রতারক চক্রই আছে, এরা অ্যাপের মাধ্যমে, নতুন নতুন ওয়েবসাইটের মাধ্যমে নাম চেঞ্জ করে ওরা নতুনভাবে আবার আসে, ইনভেস্টমেন্ট অ্যাপ বা অন্য জিনিস। হালাল উপার্জন করতে চান ঘরে বসে? আপনিও নিজের পায়ে ঘুরে দাঁড়ান। এমন বিজ্ঞাপন নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, কিন্তু আপনার এই অন্ধবিশ্বাস সাইবার জগতে ঘাপটি মেরে বসে থাকা প্রতারক চক্র পুঁজি হিসেবে ব্যবহার করছে। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিজ্ঞাপন দেখে যদি আপনি আবেগে গা ভেসে দেন, তাহলে আপনার জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। এই নারী 3 সন্তানের জননী, সুখের সংসার ছিল তার। একসময় চাকরি করলেও পারিবারিক চাপে তিনি পুরোদস্তুর গৃহিণী হয়ে যান, কিন্তু ঘরে বসে কিছু একটা করতে চান তিনি। ফেসবুকে তার একটা পেজে অ্যাড দিয়েছিল যে হালালভাবে ঘরে বসে টাকা উপার্জন করার সুযোগ আছে, এবং এই যে হালালভাবে এই জিনিসটা আমাকে খুবই বেশি প্রভাবিত করছে। প্রথমে তারা আমাকে বলল যে 1630 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে, এই অ্যাকাউন্টটা করতে পারলে আমি কাজটা শুরু করতে পারবো। অনলাইনে কাজ করার কথা বলে প্রথমে রেজিস্ট্রেশন ফি, এরপর নানাভাবে বিনিয়োগের পরামর্শ দেন প্রতারক গ্রুপ। সেই কথার ফাঁদে পা দিলেন তিনি। যে আপনি তো এখনো কাজ শুরু করতে পারেননি, আমি 300 কাজ করে 363 ইউরো আর্ন হয়েছে আপনার অ্যাকাউন্টে, আপনি কি এটা নিতে চান? তা বলতেছে এটা নিতে হলে তো আপনাকে এটার ভ্যাট দিতে হবে। কত ভ্যাট? সে বললো 13,200 টাকা ভ্যাট দিতে হবে। সে ভ্যাট দেওয়ার পরে আপনাকে দেখেন তো মেলে কোনো মেসেজ দিচ্ছে কিনা। মেলে একটা মেসেজ আসছে যে আপনাকে এই টাকাটা উঠাতে হলে 500 ইউরো এফডিআর করতে হবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজের সঞ্চিত অর্থ, সন্তানের গহনা বিক্রি, আত্মীয় স্বজন থেকে ধার দেনা করে প্রতারকদের হাতে তুলে দেন সব মিলে 19.5 লাখ টাকা। আমার কাছে ওই মুহূর্তে 500 ইউরো কোনো ছিলই না। তো সেই আমাকে বুদ্ধি দিল যে আপনার কি গয়নাগাটি আছে, আপনি ওটা বন্ধক রেখে টাকা নিয়ে এসে আপনি এফডিআরটা করে টাকাটা নিয়ে নেন। অল্প কয়টা টাকার জন্য আপনি এতগুলো টাকা হারাবেন, আপনি যেভাবে হোক চেষ্টা করেন। ওই টাকাগুলো শোধ করার জন্য আমি আমার গয়নাগুলো বিক্রি করে দিচ্ছি। সে বলছে যে আপনার টাকা তো আজকেই পেয়ে যাচ্ছেন। অনেক রিকোয়েস্ট করছে, আল্লাহর কসম দিছে। এমন ঘটনার পর নিজের স্বামীও তাকে ছেড়ে গেছে। আমার পুরো সংসারটা শেষ, আমার সংসার ভেঙে গেছে। আমি আমার মেয়ের কান থেকে ওই কানের দুলটা খুলে নিয়েছি। আমি মা হয়ে নিজেকে কখনোই না মাফ করতে পারতেছি না। আমার মেয়ে যতবার বলেছে মা আমার কানের দুলটা দিবা না।
অনলাইনে টাকা উপার্জনের বিজ্ঞাপনের ফাঁদে পড়বেন নাকি পরিশ্রম করে আয় করবেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনার। এবারে আমরা দেখাবো ডিজিটাল মাধ্যমে প্রতারকেরা কিভাবে আপনার উপর নজর রাখছে আর মুহূর্তেই ব্ল্যাকমেল করে হাতিয়ে নিচ্ছে আপনার সব কিছু। প্রতারক চক্র হাসপাতালের কর্মকর্তা পরিচয় দিয়ে করোনার বুস্টার ডোজ দেওয়ার কথা বলেন। এরপরেই তার ফোনে চলে আসে আরও একটি কোড। সেই নম্বর প্রতারক জানতে চাইলে বলে দেন সাংবাদিক। ওটা বলার পর অনেকে বলে ফোন রেখে দিস। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার নিজের ফেসবুক আইডি, আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ 3টা একসাথে কাজ করছিল না। এরপর ফেসবুক সহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ নিয়ে প্রতারকেরা তার পরিচিত ব্যক্তিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আমার ইউনিভার্সিটির এক বড় ভাই সহ আরও কয়েকজন হচ্ছে, তাদের ভাষ্যমতে তারা কেউ 10,000, কেউ 15,000, কেউ 3,000 এরকম করে টাকা দিয়েছে। এমন প্রতারণার শিকার হয়েছেন বহু মানুষ। শাহরিয়ার আহমেদ ইমন তাদের মতো একজন। নিজের আইডির নিরাপত্তা নিশ্চিত করতে আইটি এক্সপার্টের সাথে যোগাযোগ করেছিলেন ফেসবুকে, আর সেই আইটি এক্সপার্টই তার পুরো ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় একসময়, হাতিয়ে নেয় টাকা, করেছেন ব্ল্যাকমেইলও। সে আমার মূলত একটা ট্রাস্ট ইস্যু তৈরি করে তার ট্রাস্টের জায়গায় খেলার একটা সুযোগ তৈরি করে দিই। এটা আমি নিজেই দিই, এটা আমার নিজেরও একটা বোকামি, এটা মানতেই হবে। আমার আশেপাশে যত বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে সব কিছু পেমেন্ট মেথডে নিয়েছে। এমনকি সে যখন আমার কাজটা করে দিয়েছিল তখনও পেমেন্ট মেথডেই সে সব কিছু করে নিয়েছিল। মনে হচ্ছে কি যে আমাদের সাইবার সিকিউরিটি থেকে হ্যাকাররা বেশি আপডেট হয়ে গেছে। আপনি কি টিউশন খুঁজছেন? তাহলে আজই রেজিস্ট্রেশন করুন। এভাবেই আপনাকে প্রতারক চক্র রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে হাতিয়ে নেয় পাসওয়ার্ড ও ওটিপি কোড, আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল নিয়ন্ত্রণ বেহাত হয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীর টিউশনি দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে শিক্ষার্থীদের বাড়তি আয়ের একমাত্র পথ টিউশনি করানো, আর এই সুযোগটি কাজে লাগিয়েছে প্রতারক চক্র। তৃতীয় বর্ষের শিক্ষার্থী বাইজিদ আহমেদ প্রতারক চক্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেজে প্রথমে সবাইকে ফেসবুকে অ্যাড রিকোয়েস্ট পাঠায়, পরে টিউশনের ব্যবস্থা করে দিবে বলে বিভিন্ন গ্রুপে অ্যাড করে শিক্ষার্থীদের। এরপর রেজিস্ট্রেশনের নামে হাতিয়ে নেয় ওটিপি কোড। জুনিয়র ফোন দিল, ভাই আপনার কি হয়েছে মানে বলেন। ও হচ্ছে টাকা পাঠাবে আর কি, আমার কল দিছে। তো আমি বললাম না, আমি তো বাসায় আছি, আমি তো সুস্থ, আমার তো কিছু হয় নাই। তো বলতেছে যে ভাই আপনার আইডিতে টাকা চাইতেছে। আমি কই না, আমি তো আইডি খুলি নাই নতুন। তার মতো একই ফাঁদে পড়েছেন সানজিদা নাহার হীরা। তার কাছ থেকেও একইভাবে ওটিপি কোড নিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছেন টাকা। তোমার ফোন নাম্বারটা আর তোমার নামটা দাও, আমি এই গ্রুপে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। তো সবগত কারণে আমি দিয়েছি। উনি আমাকে বললো একটা কোড যাবে, কোডটা দিও রেজিস্ট্রেশনের জন্য। তো আমি যেহেতু দেখছি আমার ক্যাম্পাসের সিনিয়র, আমি দিয়েছি। 5 মিনিট পরে দেখি আমার ফেসবুক, আমি যাদেরকে কখনো চিনি না, কথা বলিনি, তারা আমার হচ্ছে মেসেঞ্জারে অ্যাড হয়ে গেছে। একটু সন্দেহ হয়েছে, আমি দ্রুত হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে যেয়ে দেখছি আমার পাসওয়ার্ড নিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের দাবি, কয়েক মাসে শতাধিক শিক্ষার্থীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ হ্যাক করে টাকা হাতিয়ে নিয়েছে একদল প্রতারক। টিউশনটা আমাদের বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের কাছে হচ্ছে হাত খরচার প্রধান একটা মাধ্যম আর কি। ফাঁদ হিসেবে বা হচ্ছে দুর্বলতা হিসেবে ইউজ করবে, এটা আমাদের আসলে তেমন ধারণা ছিল না। অনলাইন দুনিয়ায় কে আসল, কে নকল, কাকে বিশ্বাস করবেন বা কাকে বিশ্বাস করবেন না, সেই সিদ্ধান্ত নিশ্চয়ই আপনার। কিন্তু সস্তা পণ্য বিক্রির বিজ্ঞাপন দেখে শুরুতেই হুমড়ি খেয়ে পড়বেন না, কারণ এটাও এক ধরনের ফাঁদ হতে পারে। অনলাইনের অন্তরালে লুকিয়ে থাকা প্রতারণার গল্প নিয়ে 4 মিনিট পর ফিরছি। চটকদার বিজ্ঞাপনে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন 6 লাভ। স্বল্প মূল্যে মোটর সাইকেল বা আসবাবপত্র কিংবা বিমানের টিকিট বিক্রি, এসব বিজ্ঞাপন দেখলেই তা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়বেন না, কারণ এটাও তো এক ধরনের ফাঁদ হতে পারে। রাজধানীতে ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন এই যুবক। সম্প্রতি বিমানের টিকিট বিজ্ঞাপনের অফার দেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এক ব্যক্তির সাথে।
বিমানের টিকিট দেওয়ার কথা বলে তার কাছ থেকে হাতিয়ে নেয় 2.5 লাখ টাকা। সৌদি রুটের যে টিকিটটা আছে এটা একটা সিন্ডিকেটের কারণে দামগুলো বেড়ে গেছে, টিকিটের দাম বেড়ে গেছে হঠাৎ করে। তো উনি কথা বললো, উনিও বললো যে আসলে আমি নিজে বিমান বাংলাদেশে জব করি, তার সাথে এগ্রি করলাম যে ঠিক আছে আপনার কাছ থেকে আমি টিকিটটা বাই করব। উনি ফোন করলো যে ভাই তাহলে টাকাটা পাঠিয়ে দেন, আমি টিকিট কেটে দিচ্ছি। তো আমিও টাকাটা দিয়ে দিলাম আর কিছু যাচাই বাছাই না করে আর কি। টাকা পাঠানোর পর থেকে উনি খালি বলতেছে যে দিচ্ছি, ওয়েট করেন 5 মিনিট 10 মিনিট এমন করতেছে। তেমন করতে করতে প্রায় হাফ অ্যান আওয়ার চলে গেছে। তো তখন আমার মনের ভিতরে আসলে সন্দেহ জাগলো যে টিকিট কাটতে এত সময় লাগে না। প্রতারণার জন্য এই চক্র ব্যবহার করেছেন অন্যদের ভুয়া ছবি। ভুক্তভোগীর দাবি, যোগাযোগ হওয়া ব্যক্তির সাথে তার রেজিস্ট্রেশনকৃত সিমের তথ্যের কোনো মিল নেই। একই সাথে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সন্দেহজনক লেনদেন। এরপরে আমি আসলে তৎক্ষণাৎ ব্যাংকে যোগাযোগ করেছি যে আসলে এই ট্রানজ্যাকশনটা হোল্ড করার কোনো ওয়ে আছে কিনা। ব্যাংক থেকে আমাকে জানানো হয়েছে আসলে ট্রানজ্যাকশন যেটা একবার হয়ে যায় ওটার হোল্ড করার কোনো ওয়ে থাকে না। এবার চলুন দেখে আসি অনলাইনের আরেক ফাঁদ, ঘরে বসে ঋণ। এসব ঋণ নিতে গিয়ে বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন, কারণ এসব অ্যাপ এতটাই ভয়ঙ্কর যা ফোনে ইনস্টল করার সাথে সাথে পুরো ফোনের নিয়ন্ত্রণ চলে যায় প্রতারক চক্রের হাতে। এরপর শুরু হয় ব্ল্যাকমেইল আর ব্ল্যাকমেইল। অ্যাপগুলো ইনস্টল করার সাথে সাথে তার ফোনের কন্ট্যাক্ট অ্যাক্সেস, ফটোস অ্যাক্সেস সহ অনেকগুলো অ্যাক্সেস ওই অ্যাপগুলো নিয়ে নিচ্ছে। ওই সময় দেখা গেছে ওই কোম্পানি তাদের রিকভারি টিম দিয়ে ব্ল্যাকমেইল করে ওদের কাছ থেকে লোনের অর্থ সহ অতিরিক্ত অর্থ আদায় করে। শুধু তাই নয়, ডেটিং অ্যাপে জাল বুনা আছে প্রতারণার ফাঁদ। ভিডিও কলে কথা বললেই আপনার ব্ল্যাকমেইলের শিকার হওয়ার আশঙ্কা সব থেকে বেশি। মেয়ের সাথে কথা বলছে, কথা বলার সময় ওই মেয়ে আপনার ফোনে স্ক্রিন রেকর্ড করে এই জিনিস দিয়ে আবার মানুষকে ব্ল্যাকমেইল করতেছে। দেশে আইন আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই বলেই সাইবার অপরাধীরা বেশিরভাগ সময়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। কেউ বা দেশের ভেতর থেকে, আবার কেউ বা দেশের বাইরে থেকে এই অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে। এই অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় নামবিহীন সিম, যাকে বলা হয় বোবা সিম, সাথে বিভিন্ন ব্যাংকের ভুয়া অ্যাকাউন্ট। দেশের অধিকাংশ মানুষের হাতেই এখন স্মার্টফোন। প্রযুক্তির সকল সুবিধা নিতে প্রতিনিয়ত ফোনে ডাউনলোড করছে নানা ধরনের অ্যাপ, ভিজিট করছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, আর এসব থেকেই বিপদে পড়ছে সাধারণ মানুষ। সাইবার নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তানভীর হাসান জোহা। এই প্রযুক্তিবিদের দাবি, দেশে সাইবার অপরাধীদের বিচারের আওতায় আনার সংস্কৃতি নেই, ফলে বিচার না থাকায় তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অভিযোগ এবং 1000-এর উপর 10,000-এর উপর মামলা হচ্ছে, সেখানে যদি 100টি বা 10টিও যদি আপনি বলতে পারেন চাঞ্চল্যকর সাইবার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি, আমরা কিন্তু গণমাধ্যমে এখনো পর্যন্ত আমার মনে পড়ছে না স্মৃতিতে 2-1টা হতে পারে। আমি দেখেছি যে পূর্বের কিছু রাজনৈতিক মামলা তাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, জঙ্গি মামলা, যেটা রাজনীতি, সেটা অনলাইনে প্রতারণার সাথে কিন্তু খুব একটা সম্পৃক্ততা নয়। তিনি বলেন, বর্তমানে অধিকাংশ লেনদেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করলে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব। যে কোনো অ্যাকাউন্টে যদি আপনি টাকা প্রেরণ করে থাকেন, সেই টাকার উৎস কি সেটা বাংলাদেশ ব্যাংক কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তার নিজস্ব ক্ষমতা বলে সে অ্যাকাউন্টে ফ্রিজ করতে পারে। আইএমই নাম্বার এগেনস্টে কতগুলো সিম আছে, মাত্র 1 সেকেন্ডে সেটা দেখায়। তো সেই প্ল্যাটফর্মটা আসলে আমার মনে হয় মাঠ পর্যায়ে সমস্ত আমাদের পুলিশদেরকেও দিয়ে দেওয়া উচিত তদন্তের স্বার্থে। মাল্টি স্টেকদের কাছে বারে বারে চিঠিপত্র দিয়ে কোর্টের মাধ্যমে আদেশ প্রেরণ করে তাদের কাছ থেকে তথ্য আনতে যে বিলম্বটা হচ্ছে, এতে মামলার কিন্তু আলামত নষ্ট হচ্ছে এবং তামাদি হচ্ছে। পুলিশ বলছে, ডিজিটাল মাধ্যমে ভুক্তভোগী ব্যক্তিরা কখনোই প্রকাশ্যে আসতে চায় না, ফলে এই ধরনের মামলা এগিয়ে নিতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাদের। যেহেতু অপরাধটা একটু ভিন্ন রকম প্রথাগত অপরাধের বাইরে, সেই জন্য অনেক সময় তাৎক্ষণিক সবকিছু তথ্য পাওয়া যায় না। এই ক্ষেত্রে বিভিন্ন লেনদেন সংক্রান্ত যেসব তথ্য সেগুলো সংগ্রহ করতে হয়। আবার অনেক সময় যারা ভুক্তভোগী তারা নিজের পরিচয় গোপন রাখতে চান, কেউ যেন এইসব সাইবার অপরাধের ফাঁদে পা না দেন। যখন যে এখন উন্মুক্ত তথ্য প্রবাহের যুগ, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যেন একটু যাচাই করে তারা আর্থিক লেনদেনগুলো বিশেষভাবে করে। অনলাইনে কোনো কিছু দেখা মাত্রই ক্লিক করা থেকে বিরত থাকুন।
যাচাই বাছাই ছাড়া কোনো কন্টেন্ট শেয়ার করাও পরিহার করুন। আপনার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য, পিনকোড, ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অপরিচিত কোনো ব্যক্তির হাতে তুলে দেওয়ার আগে একবার ভাবুন। প্রযুক্তির যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে, তাই সতর্কতা এবং সচেতনতার কোনো বিকল্প নেই। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।